আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো? ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের কামরুন্নেসা অনলাইন স্কুলে স্বাগত। আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের ক্লাস নেব। তোমরা সবাই পাঠ্য বই, যার যার পাঠ্য বই হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায় হলো সপ্তম অধ্যায়। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসের সপ্তম অধ্যায়ে তোমরা পৃষ্ঠা নম্বর 55 প্রবেশ করো। 55 পৃষ্ঠায় যাও, সেখানে পাবে, দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমাদের বাংলাদেশের অর্থনীতি খেয়াল করো। অর্থনীতি বলতে আমরা কী বুঝি? আসলে অর্থনীতি হচ্ছে অর্থ এবং টাকা পয়সার সাথে সম্পর্কিত ব্যাপারটা। অর্থ এবং অর্থের বিনিময়যোগ্য পণ্যের সাথে অর্থের যে লেনদেন বা অর্থের যে ব্যবস্থাপনা, সেটা হচ্ছে অর্থনীতি। আমরা আজ বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের অর্থনীতিতে তোমরা জানো যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। 1971 সালে স্বাধীনতা লাভ করার পর বাংলাদেশ দ্রুতগতিতে তার অর্থনীতির চাকা ঘুরিয়ে উন্নয়নশীল দেশ থেকে উন্নত রাষ্ট্রে পৌঁছার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি এই চ্যাপ্টারটা পরে বা আমরা আলোচনা করে কী কী জানতে পারবে তোমরা খেয়াল করো। এটা পরে আমরা জানতে পারবো বাংলাদেশের জনগণের অর্থনৈতিক জীবনটা, জানতে পারবো গ্রাম এবং শহরের অর্থনীতির ধরন এবং অর্থনৈতিক কাজ কী কী, এগুলো বর্ণনা করতে পারবে। শহর গ্রামের অর্থনীতির তুলনা করতে পারবে। বাংলাদেশের অর্থনীতির প্রধান প্রধান খাতের বর্ণনা করতে পারবে। অর্থনৈতিক উন্নয়নের গুরুত্ব উপলব্ধি করতে পারবে। অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাটা কী, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাটা কতটুকু, কীরকম, সেটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশের জনসংখ্যা কীভাবে সম্পদ হতে পারে, সেটা তোমরা জানতে পারবে। বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে আমরা সচেতন হতে পারবো এবং নিজকে দক্ষ সম্পদে পরিণত করতে পারবো। তাহলে আমরা আজকে আলোচনা কী কী পড়ব সেটা একটু দেখে নিই। যে বাংলাদেশের অর্থনীতিতে যে অর্থনৈতিক জীবনধারা, আমরা পড়ব হচ্ছে অর্থনৈতিক জীবনধারা। অর্থনৈতিক জীবনধারা এর মধ্যে কী কী আছে দেখো। এর মধ্যে আছে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ অর্থনীতির গুরুত্ব। তারপরে পাবো শহর অর্থনীতি, বাংলাদেশের শহর অর্থনীতি। শহর অর্থনীতির গুরুত্ব। গ্রামীণ এবং শহরের অর্থনীতির তুলনা করতে হবে।
তারপরে আমরা আছে বাংলাদেশের অর্থনৈতিক খাত সমূহ। খাত সমূহের অবদান। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো। শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, আমরা প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এই চ্যাপ্টারের ভিতরে থাকবে অর্থনৈতিক জীবনধারা। এর ভিতরে কী কী আমরা আজকে আলোচনা করবো খেয়াল করো। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ অর্থনীতির গুরুত্ব, বাংলাদেশের শহুরে অর্থনীতি, শহুরে অর্থনীতির গুরুত্ব, তারপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ, অর্থাৎ অর্থনীতির যেই উৎস, কোন কোন উৎস থেকে, কোন কোন খাত থেকে, কোন কোন জায়গা থেকে আমাদের অর্থনীতিটা আসে, টাকাটা আসে সেটা। তারপর হচ্ছে অর্থনৈতিক খাতসমূহের অবদান এবং এই যে সোর্সগুলো, এই যে উৎসগুলো, এই উৎসসমূহের অবদানটা কী সেটা আমরা জানতে পারবো। তাহলে চলো আমরা আলোচনা করি যে অর্থনৈতিক জীবনধারাটা কী। অর্থনৈতিক জীবনধারা হচ্ছে একটি সমাজ বা গোষ্ঠী, একটি সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারার যে প্রক্রিয়া সেটি হচ্ছে অর্থনৈতিক জীবনধারা। কোনো সমাজ বা জনগোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে, কোনো সমাজ বা জনগোষ্ঠী যে ধরনের অর্থনৈতিক কাজ করে বা যে ধরনের অর্থনৈতিক কাজের দ্বারা তাদের জীবন পরিচালিত করে, তাদের জীবনটাকে পরিচালিত করে, সেটি হচ্ছে অর্থনৈতিক জীবনধারা। বুঝতে পেরেছো তোমরা কী বলেছি? জীবনধারা বলতে আমরা বুঝি আমাদের লাইফ স্টাইল অতিবাহিত করা, পাস করা, আমরা কে কী কাজ করে, কে কোন পেশায় যুক্ত থেকে আমাদের কাজগুলোকে আমরা পরিচালিত করি, সেগুলো হচ্ছে জীবনধারা। এখন অর্থনৈতিক জীবনধারা হচ্ছে যে কোনো সমাজ বা জনগোষ্ঠী সাধারণত যে পেশায় বা যে ধরনের অর্থনৈতিক কাজ করে তাদের জীবনধারা পরিচালিত করে তাকে বলা হয় ওই সমাজ বা ওই জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা। এই অর্থনৈতিক জীবনধারাটা রাষ্ট্রে রাষ্ট্রে ভিন্ন হতে পারে, সমাজে ভিন্ন হতে পারে এবং দেশ টু দেশ বা একটা সমাজ, একটা গোত্র থেকে গোত্র আলাদা হতে পারে, ভিন্ন রকমের হতে পারে। বাংলাদেশের তোমরা জানো যে আমাদের বাংলাদেশ হচ্ছে একটা গ্রাম প্রধান দেশ, যেখানে প্রায় 80% অথবা 70% লোকই বর্তমানে গ্রামে বসবাস করে, আর মাত্র 30% লোক শহরে বর্তমানে, যেহেতু শহরায়ন এবং নগরায়ন হয়েছে, এই কারণে প্রায় 30% বা 25% লোক এখন শহরে বসবাস করে। আগে ছিল 80% আর 20%। এখন নগরায়নের ফলে, শহরায়নের ফলে এখন মানুষ শহরমুখী হচ্ছে, শহরে বেশি বসবাস করে। তাহলে আমাদের এই গ্রাম প্রধান দেশ অঞ্চল হিসেবে আমাদের এই রাষ্ট্রে যে বাংলাদেশের যে গ্রামীণ অর্থনীতিটা, সেটা হচ্ছে সম্পূর্ণরূপেই আমাদের গ্রাম নির্ভর। আমাদের অর্থনীতিটা গ্রাম ভিত্তিক, অর্থাৎ এদেশের মানুষের প্রধান যেই জীবিকার উৎস সেটা হল চাষাবাস বা কৃষিকাজ। এদেশের প্রায় 70% লোক সরাসরি প্রত্যক্ষভাবে কৃষিকাজের সাথে জড়িত এবং কৃষিকাজের মাধ্যমে তাদের জীবন জীবিকা পরিচালিত করে থাকে এবং তারা এই শস্য উৎপাদন করে এবং তাদের নিজেদের খাদ্যের চাহিদা মেটায়। সেই উৎপাদিত ফসলের তারা বেশ সিংহভাগ তারা তাদের নিজেদের প্রয়োজনে ব্যয় করে, আর যে উদ্ধৃত অংশ থাকে সেই উদ্ধৃত অংশটা তারা বিক্রি করে এবং এভাবে তারা তাদের অন্যের খাদ্যের যোগান দেয় এবং এভাবে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে একটা বিরাট ভূমিকা রাখছে। একইভাবে শহরাঞ্চলে কাজ করে কারা? শ্রমিক, সেখানে আছে শিল্পপতি, সেখানে আছে ব্যবসায়ী, চাকরিজীবী, তারপর হচ্ছে অন্যান্য পেশার কিছু লোকজন। তারাও কী করে? সেখানে এই পেশার সাথে জড়িত থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আসলে আমাদের গ্রামীণ অর্থনীতিতে আমরা বলতে কী বুঝবো? যে বাংলাদেশকে কৃষি নির্ভর দেশ বলা হয়, তোমরা ভালো করে জানো, কৃষি নির্ভর দেশ। এখানকার প্রায় 70% লোক, 70% লোক গ্রামে বাস করে এবং তারা কৃষিকাজের মাধ্যমে তাদের জীবন জীবিকা পরিচালিত করে থাকে। কৃষিকাজ ছাড়াও এই বাংলাদেশের গ্রামের অঞ্চলের মানুষের আরও তারা বিভিন্ন পেশায় জড়িত। সেই পেশাগুলো কি? সেগুলো হচ্ছে যেমন
জেলে, তাঁতি, কামার, কুমার, তারপর হচ্ছে সুতার, মুদি, ছোটোখাটো ব্যবসায়ী, তারা তাদের এই সমস্ত কাজের দ্বারা তাদের জীবিকা নির্ভর করে থাকে এবং তাদের অর্থনৈতিক কাজ করে থাকে। এবং এই সমস্ত পেশার লোকজন তারা তাদের কাজের মাধ্যমে অর্থনীতি চাকাকে সচল রেখেছে। যেমন কামার কী করে, তারা লোহার জিনিসপত্র বানিয়ে থাকে। কুমারদের নাম তোমরা শুনেছ, মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করে। তাঁতি, তারা সুতা দিয়ে কাপড় বোনে। সুতার হচ্ছে যারা কাঠমিস্ত্রি, যারা বিভিন্ন কাঠ দিয়ে ফার্নিচার বা আসবাবপত্র তৈরি করে থাকে। জেলে, যারা কী করে মাছ ধরে, নদী অথবা সাগরে মাছ ধরে বা বিভিন্ন অন্য কোনো উপায়ে মাছ ধরে আমাদের আমিষের যে প্রধান চাহিদা সেটা মিটিয়ে থাকে, তারাও আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ একটা অংশীদার। তারপরে আছে যেমন কিছু থাকে ছোটো ছোটো ব্যবসায়ী, তারা ছোটো বড়ো ব্যবসা বাণিজ্য পরিচালনা করে এবং অন্যান্য ছোটোখাটো আরও কাজ করে থাকে। এভাবে তারা তাদের অর্থনীতিকে সচল করতেছে। আমাদের অর্থনীতির সবচেয়ে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ খাত সেটা হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজ হওয়া সত্ত্বেও প্রাচীনকাল থেকে বা অনেক আগে থেকে আমাদের এই কৃষিখাতটা ছিল কি অনুন্নত, অবহেলিত ছিল। তখন কি হতো না, আমাদের সেই প্রাচীন আমলের দুইটা বলদ এবং হাটিসার রুগ্ন গরু দিয়ে এবং লাঙ্গল জোয়াল দিয়ে আমরা কৃষিকাজ করা হয়। কিন্তু বর্তমান সময়ে তার পরিবর্তন এসেছে আধুনিক উন্নত যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ, তারপর হচ্ছে কীটনাশক, সার, এই সমস্ত প্রয়োগের মাধ্যমে কৃষিতে আধুনিকতার ছোঁয়া পেয়েছে এবং আমাদের এই কৃষিখাত আমাদের দেশীয় অর্থনীতিতে, আমাদের দেশের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখছে এবং আমাদের উত্তরোত্তর অর্থনীতিকে সমৃদ্ধ করছে। পূর্বে দেখা যেত, তোমরা জানো, সেই প্রাচীনকাল থেকে কৃষি একটা প্রাচীন পেশা। অদ্যাবধি সেই কৃষি এখনও আমাদের দেশে, আমাদের সমাজে প্রধান পেশা হিসেবে, প্রধান অর্থনৈতিক কাজ হিসেবে সেটা চলমান হয়ে আসছে। বর্তমানে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি এবং উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক দেওয়ার ফলে কৃষিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। তোমরা আরও জানো যে সরকার প্রতি বছর কৃষিতে কৃষকদের জন্য আর্থিক যে সহায়তা অর্থাৎ ভর্তুকি দিচ্ছে, সার, কীটনাশক, বীজ, এগুলোর ক্ষেত্রে অনেক ভর্তুকি দিচ্ছে এবং কৃষি যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে কৃষকরা, তারা যাতে ফসল ফলাতে পারে এবং ফসল ফলিয়ে আমাদের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সরকার সব দিক বিবেচনা করে সেই তাদের দিকে খেয়াল রাখছে এবং তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করছে। তারপরে আসে আমরা গ্রামীণ অর্থনীতির গুরুত্ব রাখি। গ্রামীণ অর্থনীতির গুরুত্ব, আমাদের অর্থনৈতিক যে চাকা বা অর্থনীতির যে খাত বা তহবিল, সেটার সিংহভাগ আসে আমাদের এই কৃষিখাত থেকে। আমাদের শিল্প বলো, আমাদের আবাসন খাত বলো, আমাদের অন্যান্য যে খাতগুলো বলো, সব কিছু কিন্তু আমাদের কাঁচামাল রপ্তানি দিচ্ছে কে? কৃষিকাজ। কৃষি থেকেই আমরা সমস্ত কাঁচামাল পাচ্ছি। আমাদের খাদ্য যদি কোনো বছর কোনো প্রাকৃতিক দুর্যোগ বা ন্যাচারাল ডিজাস্টারের কারণে যদি কোনো বিপর্যয় ঘটে, দেখা যায় যে ওই বছর ফসল কম হয়েছে অথবা ঘাটতি হয়েছে, ফলে আমাদের দেশে খাদ্যের অভাব দেখা দেয়, দুর্ভিক্ষ দেখা দেয়। তাহলে আমাদের ওই খাদ্যের যে ঘাটতি, এটাকে মিটার করার জন্য, এটাকে ডিমান্ড মেটানোর জন্য আমাদের কী করতে হচ্ছে? বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হচ্ছে টাকার বিনিময়ে। তো এখন ঘটনা হচ্ছে যে এই কৃষকরা যদি তাদের খাদ্য উৎপাদনে আমাদের স্বয়ংসম্পূর্ণ ভূমিকা না রাখে, তাহলে আমরা খাদ্যে কী হয়ে যাব? আমরা খাদ্যে একটা ঘাটতি দেখা দেবো, আমাদের দেশে একটা বিপর্যয় মধ্যে পড়বে। তাহলে আমাদের এই খাদ্যের সম্পূর্ণ যে অংশটা, সেটা কিন্তু শহরে বলো আর গ্রামীণ বলো, আমাদের কৃষকরা মিটিয়ে দিচ্ছে, কৃষকরাই উৎপাদন করতেছে। তোমরা জানো যে কবি বেগম রাজীব চৌধুরী বলেছে, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশমাতারি মুক্তিগামী দেশের সে আশা। অর্থাৎ মাথার গাম পায়ে ফেলে তারা কি করছে? তারা এই আমাদের জন্য খাদ্য উৎপাদন করছে।
এবং অতিরিক্ত যে শস্য, অতিরিক্ত যে খাদ্য, সেটা আমরা অন্য শহরে বা অন্যদের কাছে বিক্রি করতেছে। এভাবে তারা তাদের গ্রামীণ যে অর্থনীতি এবং গ্রামীণ যে তাদের অবকাঠামো, সেটা কিন্তু সম্পূর্ণভাবে তারা আস্তে আস্তে চেঞ্জ করছে। এভাবে গ্রামীণ অর্থনীতি এবং এখনও আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করছে এই কৃষিখাত। এবার আসো আমাদের গ্রামীণ অর্থনীতির গুরুত্ব, পরে বাংলাদেশের শহরে অর্থনীতি। বর্তমানে আসলে শহরায়ন এবং নগরায়নের ফলে আমাদের নগর দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। তার যে আয়তন বিস্তার করতেছে, সেই প্রাচীন গ্রামেও অজপাড়ায়ও আমাদের শহরের ছোঁয়া পড়ছে বিভিন্ন দিক দিয়ে। স্বাস্থ্য বলো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে, তারপর হচ্ছে তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে, তারপর হচ্ছে বিদ্যুৎ, গ্যাস, এই সমস্ত সম্পদের পর্যাপ্ততার কারণে এখন নগরায়ন এবং যেটা গ্রামীণ অবস্থা, এই দুইটার মধ্যে তেমন একটা পার্থক্য, আগে যে একটা বিশাল পার্থক্য ছিল, সেটা কমে আসতেছে। শহরের অর্থনীতি, আমাদের মোট জনসংখ্যার প্রায় 30% শহরে বসবাস করে। আমাদের প্রধান প্রধান শহরগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। এই সমস্ত বড় বড় শহরগুলিতে অনেক লোক বসবাস করে, কোটি কোটি লোক বসবাস করে। আমাদের রাজধানী সবচেয়ে বড় শহর হচ্ছে ঢাকা শহর, এখানে প্রায় 100 কোটির লোক বেশি প্রায় বসবাস করে, মেগা সিটি হিসেবে ওটা গণ্য করা যায়। এরপর আছে আমাদের বন্দরনগরী চট্টগ্রাম, সেখানে অনেক লোক বসবাস করে। শিল্পনগরী নারায়ণগঞ্জ, এখানে শিল্পায়নের অনেক প্রসার ঘটেছে, শিল্প কারখানা, মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এই কারণে শহরের এই অর্থনীতিটা বেগবান হচ্ছে দিন দিন। এছাড়া আরও রয়েছে আমাদের যে বিভাগীয় শহরগুলো, উন্নত যে শহরগুলো, বড় বড় শহর গ্রাম অঞ্চলে, সেই সমস্ত শহরে আমাদের এইটা হচ্ছে অর্থনীতির চাকাটা বেশ সচল হচ্ছে। যেমন মনে করো যে শহরে শিল্প কারখানা আছে, কলকারখানা আছে, এখানে কর্মসংস্থান বেশি। এখানে দিন দিন গ্রাম অঞ্চলের লোকজন শহরের দিকে ধাবিত হচ্ছে। শহরে এসে তারা একটা কাজ পেয়ে যাচ্ছে এবং তারা তাদের পরিবারকে, তারা তাদের যে অভাব অনটনের একটা অবস্থা, সেটাকে তারা এখান থেকে উত্তরণ করাতে পারতেছে। এখানকার কী কী কাজ করে মানুষ দেখো, শহর শিল্প কারখানায় চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, যানবাহন চালনা, তারপর হচ্ছে নানা ধরনের দিনমজুরি, এর পাশাপাশি সহযোগিতা কাজ করে। শহরের জনগোষ্ঠীর ধনী যারা, তারা নগরের অভিজাত এলাকায় বসবাস করে। এছাড়া যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, তারা নিজ দিন পাশে অথবা ভাড়া বাসা থেকে বসবাস করতেছে। বিশাল সংখ্যক মানুষ আমাদের দেশে এই শহর এলাকায় বস্তিতে বসবাস করে, যাদের কোনো স্থায়ী থাকার ঠিকানা নেই। তোমরা জানো আমাদের ঢাকা শহরে অনেক লোক বাসমান অবস্থা রয়েছে, যাদের কোনো স্থায়ী ঠিকানা নেই, কিন্তু তারা কিন্তু কোনো কাজ করছে বা কাজ করে তারা জীবিকা নির্বাহ করছে। যদিও তাদের অনেকের কাজগুলো খুব একটা সফিস্টিকেটেড বা ভালো কাজ না, উন্নত কাজ না, তবুও তারা তাদের আহার বা তাদের জীবিকা নির্বাহের জন্য তারা কোনো না কোনো কাজে নিজেকে নিয়োজিত রাখছে। তারা অস্থায়ীভাবে ফুটপাথ, পার্ক, রেল স্টেশন, লঞ্চ ঘাট, এরপর হচ্ছে বিভিন্ন খোলা জায়গায়, রাস্তায়, রেল লাইনের পাশে তারা দিন কাটাচ্ছে বা রাত কাটাচ্ছে। বেঁচে থাকার জন্য তাদেরকেও কাজ জীবিকা অর্জন করতে হচ্ছে। শিল্পপতি, ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী সবাই মিলেই কিন্তু আমাদের শহরের অর্থনৈতিক জীবনকে সচল করতেছে। তাহলে আমরা জানতে পারলাম যে শহরের অর্থনীতি কী। এখানে শিল্প কারখানা, এখানে রয়েছে বিভিন্ন ব্যবসা, বিভিন্ন আবাসন প্রকল্প এবং বিভিন্ন বেসরকারি বিভিন্ন কোম্পানি, অফিস, এখানে লোকজন কর্মসংস্থান সৃষ্টি করতেছে। এই শহর অর্থনীতির গুরুত্বটা কিন্তু আমাদের অর্থনীতিতে কম না। আমরা যদি শহর অর্থনীতির গুরুত্ব আলোচনা করতে চাই, শিল্পায়ন এবং নগরায়নের ফলে যদিও আমাদের গ্রাম অঞ্চল এবং বর্তমান শহরের সাথে কী হচ্ছে, পার্থক্যটা কমে আসছে, তবুও শহর, এখানে কর্মসংস্থান বেশি, এখানে উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে, চিকিৎসা রয়েছে, শিক্ষা ব্যবস্থা রয়েছে, এখানে আধুনিক স্বাস্থ্যসেবা রয়েছে, যার কারণে শহরের উপর আমাদের গ্রামীণ অর্থনীতি অনেকটা নির্ভর করে থাকে, অনেকটা ডিপেন্ডেন্ট এই শহরের উপরে। লেখাপড়া, কর্মসংস্থান, চিকিৎসা ইত্যাদির জন্য মানুষ গ্রামের তুলনায় শহরের দিকে ধাবিত হয়। নগর জীবনের বিস্তার, শিল্পায়ন এবং কাজের যে খোঁজে গ্রাম থেকে প্রতিদিন বহু লোককে দেখা যাচ্ছে শহরের দিকে আসতে। জাতীয় অর্থনীতিতে এই শহরের জনগণের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে। যতই দিন যাচ্ছে ততই এই শহরের যে কর্মকাণ্ড, শহরের অ্যাক্টিভিটিস, এগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে। তাহলে আমরা এখন শহরে এবং গ্রামীণ যে অর্থনীতি এবং তাদের গুরুত্ব, এগুলো আলোচনা করলাম। বাংলাদেশ শহরের অর্থনীতির গুরুত্ব এবং শহরের গ্রামীণ অর্থনীতির গুরুত্ব আমরা বুঝতে পারলাম যে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ পরিপূরক। গ্রামীণ অর্থনীতি ছাড়া যেমন
আহ, মানে শহরের শহরের আমরা মনে করতে পারি যে গ্রাম কী দরকার, গ্রামের অর্থনীতি না। এখানে দেখা যাচ্ছে যে গ্রামের আমাদের শিল্প কারখানা বা আমাদের ব্যবসা বাণিজ্যের যে কাঁচামাল আমাদের তার সিংহভাগই কিন্তু গ্রাম থেকে আসে এবং তার কৃষকরাই উৎপাদন করে থাকে। এই জন্য আমরা বলতে পারি যে গ্রামীণ অর্থনীতি এবং শহরের অর্থনীতি একটা পরিপূরক, একটা পরিপূরক, একটা ছাড়া একটা চলবে না। যদিও এখন আধুনিকায়ন এবং শহরায়নের ফলে দিন দিন শহরের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে বা অধিকাংশ গ্রাম অঞ্চল কী হচ্ছে, শহরে পরিণত হচ্ছে। এবার আমরা আলোচনা করব যে বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ। খাত বলতে আমরা কী, অর্থাৎ আমাদের যে অর্থনীতির যে অর্থ বা টাকা বা পণ্য, এগুলো কোথা থেকে আসে, কোথা থেকে আমরা এগুলোকে পেয়ে থাকি, যে সোর্স বা উৎস, এই উৎসসমূহকে আমরা বলতে পারি খাত। এই উৎসসমূহকে আমরা বলতে পারি খাত। অর্থনীতির খাতগুলো কি, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের দিকে যদি আমরা তাকাই বা উন্নত রাষ্ট্রগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে তাদের যেরকম অর্থনীতির বিভিন্ন খাত রয়েছে, আমাদের এই উন্নয়নশীল বাংলাদেশেও তেমনি খাতগুলো রয়েছে। সেই খাতগুলো তাদের মতোই, সে উন্নত রাষ্ট্রের মতোই চারটা খাতকে আমরা চিহ্নিত করতে পারি। যেমন প্রথম হচ্ছে কৃষি। যত শিল্পোন্নত দেশ হোক, যত উন্নত দেশ হোক, যে কোনো দেশ কৃষিকে তারা প্রথমে প্রাধান্য দিয়ে থাকে, অগ্রাধিকার দিয়ে থাকে। চীন এত বড় রাষ্ট্র, এত উন্নত দেশ, তোমরা জানো, প্রায় 130 কোটির উপরে লোকজন, প্রায় 150 কোটি। তারা শিল্পে অনেক উন্নত, সমগ্র পৃথিবী তাদের বাজার, তোমরা জানো। মেশিন, প্রযুক্তি, তথ্য প্রযুক্তি সব কিছুতে চীনের বাজার দখল। কিন্তু তারপরও তাদের কৃষিক্ষেত্রে তারা অগ্রাধিকার দিচ্ছে, কারণ তাদের এই বিশাল জনগোষ্ঠীকে খাওয়াতে হলে, তাদেরকে নিজস্ব খাবারের উপরে নির্ভর করতে হলে কৃষিকাজকে আধুনিকায়ন করতে হবে। তাদের কৃষি ব্যবস্থাপনা, তাদের কৃষির যে সিস্টেম, তা অনেক উন্নত, এবং তারা তাদের এই বিশাল জনগোষ্ঠীর খাবার তারা সম্পূর্ণ নিজেরাই উৎপাদন করে থাকে, তোমরা জানো। সেই কৃষিখাত হচ্ছে প্রথম খাত। আমাদের এই বাংলাদেশের অর্থনীতির প্রথম খাত হচ্ছে কৃষি। তারপরে আমরা ধরতে পারি শিল্প, তারপরে আমরা ধরতে পারি ব্যবসা বাণিজ্য, এবং তারপর হচ্ছে আমাদের সেবা খাত। এইগুলো উন্নত রাষ্ট্র, ওই চারটি খাত আমরা লক্ষ্য করতে পারি। সেই মতো আমরা যদি এখন আলোচনা করি যে কৃষিখাতটা কী, কৃষি খাত থেকে আমাদের অর্থনীতি কী কী পায়, কী করে থাকে। তোমরা একটু আগে আলোচনা শুনেছো যে বেশিরভাগ লোক কৃষিকাজে জড়িত। আমাদের এই গরিব দেশে বা উন্নয়নশীল দেশের প্রায় 70% লোক বা 80% লোক গ্রামে বাস করে, এবং তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল এবং কৃষির সাথে জড়িত। যদিও এখন কিছুটা পরিবর্তন হচ্ছে, দিন দিন কিছুটা পরিবর্তন হয়ে আসতেছে। তারা কী করছে, অন্যান্য পেশায় ধাবিত হচ্ছে। সেগুলো এখন এই কৃষি পেশা হচ্ছে একটা প্রাচীন পেশা, এবং সেটা এই প্রাচীনকাল থেকেই এই অর্থনৈতিক শক্তি বৃদ্ধিতে, অর্থনীতিকে যোগান দিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসতেছে। ধান, পাট, চা, ডাল, রবি শস্য, শাকসবজি, ফলমূল, তারপর হচ্ছে বনজ সম্পদ, কৃষি সম্পদ, পশু সম্পদ, মৎস্য চাষ এবং গবাদি পশু পালন, এই সব কিছুই কিন্তু কৃষিখাতের অন্তর্ভুক্ত। এবং আমাদের জাতীয় অর্থনীতির প্রায় 20% আসে কৃষির অবদান। কৃষিখাত থেকে আমাদের জাতীয় অর্থনীতির প্রায় 20% আসে। তোমরা এটা দাগ দিয়ে রাখবে কথাটা। এবং এই যে মৎস্য চাষ, গবাদি পশু এবং বিভিন্ন শস্য উৎপাদন, এইগুলো আমাদের কৃষিখাতের অন্তর্ভুক্ত, এবং এগুলো আমাদের কৃষিখাতের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ একটা খাত, গুরুত্বপূর্ণ একটা উৎস। তারপরে আসো শিল্প হচ্ছে যেমন কারখানা উৎপাদিত পণ্য সামগ্রী, বিদ্যুৎ, জ্বালানি, তারপর হচ্ছে গ্যাস, দালান কোঠা, অবকাঠামো নির্মাণ, এই সমস্ত কিছু হচ্ছে আমাদের এই শিল্প খাতের অন্তর্ভুক্ত। শিল্প কারখানা থেকে আমরা সমস্ত কিছু আমাদের পণ্য সামগ্রী, আমাদের নিত্য প্রয়োজনীয় যে ব্যবহারের যে পণ্য সামগ্রী, এগুলো আমরা শিল্প খাত থেকে পেয়ে থাকি। যদিও শিল্পের কাঁচামালগুলো আমরা বিভিন্নভাবে কৃষি থেকে আসে। বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্প সামগ্রী হলো পাট, একসময় ছিল, যদি এখন কমে যাচ্ছে দিন দিন, তোমরা জানো।
পাটের ব্যবহার, পাটের যে চাহিদা, আন্তর্জাতিক বাজারে অন্যান্য এর পরিপূরক বা এর পরিবর্তে অন্যান্য কিছু আবিষ্কৃত হওয়ার কারণে, পলিথিন এগুলো আবিষ্কৃত হওয়ার কারণে পাটের চাহিদাটা কমে গেছে। একসময় তোমরা জানো যে পাটকে সোনালিও বলা হতো, এবং বিশ্বের বিভিন্ন দেশে পাট এবং পাটজাত দ্রব্য পণ্য বিক্রি করে আমরা বৈদেশিক মুদ্রা, প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতাম। এই জন্য পাটকে সোনালি আর বলা হতো। এরপর হচ্ছে চামড়াজাত দ্রব্য, সুতা, কাপড়। হ্যাঁ, কাপড়ের কথা না বললেই নয়, বর্তমানে বিশ্বের একটা গুরুত্বপূর্ণ বাজার দখল করে আছে এই ক্ষুদ্র বাংলাদেশ, সেটা হচ্ছে গার্মেন্টস শিল্প। তোমরা জানো এই কাপড় বা বস্ত্র, আমাদের দেশে উৎপাদিত বস্ত্র এবং কাপড় বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। এছাড়া রয়েছে কাগজের কল, পোশাক শিল্প, আসবাবপত্র এবং চিনি, অন্যান্য প্রক্রিয়াজাত খাদ্য শিল্প, পেট্রোল, রাসায়নিক দ্রব্য উৎপাদন, ঔষধ শিল্প, এগুলো রয়েছে আমাদের শিল্প খাতে। যে দেশ শিল্প খাতে যত উন্নত, ওই দেশ তত উন্নত। তোমরা ফলো করলে বা তোমরা পরে থাকবে যে ইউরোপের বিভিন্ন দেশ এত উন্নত, এর মূল্য হচ্ছে তারা শিল্প অনেক উন্নত, শিল্প কারখানায় তারা অনেক উন্নত, কিন্তু তারপরেও তারা ওই কৃষিখাতকে তাদের খাবারগুলোকে যোগান দিয়ে তারা কিন্তু শিল্পকে একদম উন্নতির চরম শিখরে নিয়ে আসতে পেরেছে, যার কারণে তারা পৃথিবীতে তারা উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে অর্থনৈতিক দিক দিয়ে, টাকা পয়সার দিক দিয়ে। তারপরে আমরা আলোচনা করব ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য কি? অর্থাৎ ব্যবসা আমাদের দুইভাবে হয় আমাদের দেশে, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবসা, একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণটা হচ্ছে আমাদের দেশের ভিতরে, আমাদের দেশের অভ্যন্তরে আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের লোকেরা নিজেদের মধ্যে যে সমস্ত ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য। আর আমাদের দেশের বিভিন্ন পণ্য আমরা ব্যবহারের পর অতিরিক্ত পণ্য যেগুলো থাকে উদ্ধৃত, সেগুলো আমরা বিভিন্ন রাষ্ট্রের সাথে, বিদেশের বিভিন্ন ক্রেতা যারা রয়েছে তাদের সাথে আমরা লেনদেন করে থাকি অন্যান্য রাষ্ট্রের সাথে, এগুলো হচ্ছে বৈদেশিক বাণিজ্য। আবার আমাদের যে সমস্ত জিনিস নেই আমাদের দেশে, আমাদেরকে বাইরে থেকে আনতে হবে, ক্রয় করতে হবে, এগুলো আমরা বিদেশ থেকে এনে থাকি। এই যে যেটা বিদেশে রপ্তানি, যেটা আমরা বিদেশে পাঠাই, বিদেশে বিক্রি করি, সেটা হচ্ছে রপ্তানি। আর বিদেশ থেকে যেটা আমরা ক্রয় করে আনি, যেটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে আমদানি। এই আমদানি এবং রপ্তানির মাধ্যমে আমরা আমাদের অভ্যন্তরীণ এবং আমাদের যে বৈদেশিক বাণিজ্য আমরা পরিচালিত করে থাকি। দেশের অর্থনীতিকে সচল রাখতে অভ্যন্তরীণ বাণিজ্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আমরা যেমন কিছু পণ্য বিদেশ থেকে আমদানি করি, তেমনি যেসব পণ্য আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হয় তার একটা অংশ আমরা বিদেশে রপ্তানি করে থাকি। এভাবে রপ্তানিকৃত পণ্য থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে। এই হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্য, এটা হচ্ছে অর্থনীতির, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাত। তারপর হচ্ছে সেবা খাত বলবো আমরা। সেবা খাত বলতে কী বুঝি? অর্থাৎ যে খাত বা যে সোর্স থেকে আমাদের জনগণকে কী করা হয়, সেবা প্রদান করা হয়, সেবা দেওয়া হয়, সেটা হচ্ছে সেবা খাত। যে কোনো দেশে অর্থনীতির সেবা খাত একটা বড় ভূমিকা পালন করে। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক, বিমা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এরপর হচ্ছে সামরিক, আধা সামরিক বাহিনী, এগুলো হচ্ছে আমাদের সেবা খাতের উদাহরণ। যেমন শিক্ষা খাত ধরো, শিক্ষা খাত দেশের আপাময় জনসাধারণকে সুশিক্ষিত এবং দক্ষ জনশক্তিরূপে গড়ে তুলতে শিক্ষা খাত বা শিক্ষা মন্ত্রণালয় কী করতে যাচ্ছে, একটা শ্রেণী একদল শিক্ষিত করার কাজে নিয়োজিত। এভাবে শিক্ষা প্রদানের মাধ্যমে সুশিক্ষিত জাতি তৈরি করার মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে। ঠিক তেমনি ডাক্তার বা চিকিৎসকগণ আমাদের স্বাস্থ্য খাতে, আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য দিনরাত পরিশ্রম করে তারা সেবা দিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী, তারা আমাদের সমাজের আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের সমাজে সুন্দর, সুষ্ঠু, শান্তিতে বসবাসের জন্য সদা সর্বদা কাজ করে যাচ্ছেন, সেবা দিয়ে যাচ্ছেন। তেমনি বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য আমাদের রাষ্ট্রের যে সামরিক বাহিনী রয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তারা কাজ করে যাচ্ছেন এবং আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। এইগুলো হচ্ছে সেবা খাত। তেমনি সরকারি বেসরকারি উভয় উদ্যোগেই এই সেবা খাত পরিচালিত হতে পারে, তবে যদি বেশিরভাগ ক্ষেত্রেই এই সেবা খাতের অংশটা আমাদের সরকারি আমরা লক্ষ্য করি, এবং একটি দেশের জনগণকে শান্তিতে এবং সুন্দরভাবে উন্নত জীবন মান দান করার জন্য সেবা খাতের
ভূমিকা অপরিসীম। সেবা খাত যদি কোনো রাষ্ট্রের উন্নত না হয়, কোনো রাষ্ট্রের সেবা খাত যদি যুগোপযোগী না হয়, তাহলে ওই রাষ্ট্রের জনগণ বা নাগরিক তাদের নাগরিক সুবিধা, তাদের আশানুরূপ নাগরিক সুবিধা পাবে না, তখন তারা কষ্টে জীবনযাপন করবে। এই জন্য যে কোনো রাষ্ট্রের, উন্নত রাষ্ট্রের আমরা দেখতে পাই সুইজারল্যান্ড, কানাডা, ইউরোপের অনেক দেশ, তারা তাদের সেবা খাত অনেক উন্নত এবং তাদের রাষ্ট্র যে নাগরিকরা নাগরিক সুবিধা খুব আমাদের চেয়ে আরও বেশি পেয়ে থাকে। এখন এই অবদানটা কী? এই যে আমাদের খাতগুলো, বিভিন্ন খাতগুলো যে কৃষি, শিল্প এবং এই যে ব্যবসা বাণিজ্য, এদের অবদানটা অনেক বেশি আমাদের এই অর্থনীতিকে সচল করে রাখার জন্য, অর্থনীতির চাহিদাকে উন্নত করার জন্য। কৃষিখাত দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ করার পাশাপাশি কাঁচামাল সাপ্লাই দিচ্ছে আমাদের শিল্প খাতে। আর শিল্প খাত কী করতেছে? এই সমস্ত পণ্য, এই সমস্ত কাঁচামাল ব্যবহারের মাধ্যমে আমাদের ব্যবহার উপযোগী, আমাদের প্রয়োজনীয় বিভিন্ন উৎপাদন করছে এবং আমরা সেগুলো ব্যবহার করছি। এরপরে যেভাবে শিল্প খাত, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় আমরা অর্থ পাচ্ছি, আমাদের জীবনমান উন্নত হচ্ছে। সেবা খাতের মাধ্যমে আমরা সেবা পাচ্ছি। তাহলে প্রত্যেকটা খাত দেখা যাচ্ছে যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের অর্থনীতির আরেকটা উৎস আমরা পাই। তোমরা জানো যে আমাদের লক্ষ লক্ষ লোক পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে। তারা বিভিন্ন পেশার থেকে তারা তাদের জীবিকা নির্বাহ করছে। ওইসব দেশ থেকে তারা এই দেশে তাদের অর্জিত অর্থ পাঠাচ্ছে, তাদের পরিবার উপকৃত হচ্ছে, তাদের পরিবার সেই আগের অবস্থা থেকে তাদের উন্নতির দিকে ধাবিত হচ্ছে। তেমনি এই যে কোটি কোটি টাকা বা ডলার বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আসছে, তার একটা অংশ ফি হিসেবে, ট্যাক্স হিসেবে আমাদের রাষ্ট্র গ্রহণ করে থাকে। সেই রেমিটেন্স আমরা যেটাকে বলে থাকি রেমিটেন্স, এই রেমিটেন্সও আমাদের অর্থনীতির একটা উৎস বা একটা খাত আমরা বলতে পারি। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমাদের দেশের জনগণ সেখানে কাজ করতেছে, কেউ ব্যবসা বাণিজ্য করতেছে, কেউ চাকরি করতেছে এবং টাকা পাঠাচ্ছে। সেখান থেকে আমাদের দেশ, আমাদের সরকার একটা অংশ পাচ্ছে। এভাবে সেই রেমিটেন্স বা তাদের প্রেরিত অর্থের একটা অংশ দ্বারা আমাদের অর্থনীতির চাকা আরও উন্নতি লাভ করতেছে, আরও উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এভাবে আমাদের দেশ ডে বাই ডে উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। আজকে আমরা পার্ট 3 পর্যন্ত পড়লাম, পৃষ্ঠা 60 পৃষ্ঠা পর্যন্ত তোমরা ফলো করবে। পৃষ্ঠা তোমাদের পাঠ্যবই 60 পৃষ্ঠার মধ্যে আমরা পড়লাম। এগুলো হচ্ছে এখানে কী কী পড়লাম দেখো। আমরা পড়লাম যে অর্থনৈতিক জীবনের ভিতরে হচ্ছে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ অর্থনীতির গুরুত্ব, বাংলাদেশের শহরের অর্থনীতি, শহরের অর্থনীতির গুরুত্ব, বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ, এখন বড় অর্থনৈতিক খাতসমূহের অবদান। আশা করি তোমরা এগুলো পড়বে এবং এখান থেকে নৈর্ভিত্তিক প্রশ্ন লাগবে কমপক্ষে 50টা, খাতার ভিতরে 50টা নৈর্ভিত্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন লিখে দেবো। এইগুলো থেকে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এই 160 পৃষ্ঠা পার্ট 4 থেকে শুরু করবো। পার্ট 4 থেকে বাকির উপরে শেষ করে ফেলবো। তোমরা সবাই ভালো থাকবে। আজকে আমাদের ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ।